গল্প সাডেনলি ফল ইন লাভ। লেখিকা সামিয়া স্নিগ্ধা। রাত 10টা কি 11টা। নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কিনারায় দাঁড়িয়ে আছে আরুষি। চুলগুলো এলোমেলো ভাবে উঠছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। এই মুহূর্তে তার কাছে জীবনটাকে বিষাক্ত মনে হচ্ছে। ভালোবাসার মানুষটার অন্য কারোর সাথে বিয়ের ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না আরুষি। মনে হচ্ছে বুকের ভেতর কেউ তীর ছুটছে, চোখের কোণ থেকে জল গড়াচ্ছে। এ জীবন রাখার কোন ইচ্ছে নেই আরুষির। নদীতে ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হতেই কেউ একজন তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে টেনে এনে ব্রিজের মাঝখানে দাঁড় করালো। আর ইউ ম্যাড? এভাবে এত রাতে সুইসাইড করছেন কেন? আরুষি ক্রন্দনত কণ্ঠে বলল, ছাড়ুন আমার হাত। আগে আমার প্রশ্নের উত্তর দিন, এভাবে সুইসাইড করছেন কেন? আপনায় বলতে আমি বাধ্য নই, ছাড়ুন। জামটা মেরে ছেলেটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আরুষি। দু পা এগোতে ছেলেটা ফের আরুষির হাত চেপে ধরে বলল, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? আবার নদীতে ঝাঁপ দিতে? জানে আপনার ফ্যামিলি? একটা দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটা। আরুষির হাত ধরে রেখেই বলল, চলুন, আপনার বাড়ির ঠিকানা বলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরুষি খানিকটা চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমার হাত, আমি বাড়ি যাব না। চলেন যান আপনি। ছেলেটা গম্ভীর স্বরে বলল, এত রাতে একটা মেয়েকে সুইসাইডের দিকে ঠেলে দিয়ে বাড়ি গিয়ে আমি শান্তি পাব না। তাই কথা না বাড়িয়ে চলুন চুপচাপ। কোন উপায়ন্ত না পেয়ে আরুষি ছেলেটার সাথে যেতে লাগলো। এখনো অনবরত অশ্রু গড়াচ্ছে তার চোখ থেকে। ছেলেটা আরুষির হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, এবার বলুন তো, সুইসাইড করতে চাচ্ছিলেন কেন? ভালোবাসি একজনকে, কিন্তু সে আমার ভালোবাসা কোনোদিন বোঝেনি। পরশুদিন তার বিয়ে, যেটা আমি কখনোই নিজের চোখে দেখতে পারবো না। সহ্য করতে পারছি না আর। পুরো পৃথিবী বিষাক্ত মনে হচ্ছে। বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে। তাই বলে আপনার ফ্যামিলির কথা চিন্তা না করে এভাবে মরে যাবেন? দ্যাটস নট রাইট। একজনকে ভালোবাসেন, তাকে পাচ্ছেন না বলে মরে যেতে চাইছেন। একটাবারও ভাবছেন না আপনার পরিবারের কথা? তারা আপনাকে ছেড়ে কি করে থাকবে? আরুষি চুপচাপ চোখের পানি ফেলছে, কোন কথা বলছে না। আপনি যাকে ভালোবেসেছেন সে হয়তো আপনার জন্য পারফেক্ট না। আপনার জন্য অবশ্যই আল্লাহ অন্য কাউকে পাঠিয়ে রেখেছে। যাকে হারিয়েছেন, সে হয়তো নিশ্চয়ই আপনার জন্য কল্যাণকর ছিল না। আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বেস্ট কাউকে রেখেছে। এর মাঝেই ছেলেটার ফোনে কল এলো। ফোনের স্ক্রিনে তন্ম নামটা ভাসছে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তন্ম বলল, হ্যালো আরিয়ান, বাড়ি পৌঁছেছিস ঠিক মতো? হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কথা হবে, বাই। ওকে বাই। আরিয়ান কল কেটে বলল, যেটা বলছিলাম, আল্লাহকে বিশ্বাস করেন তো? আরুষি ছোট্ট করে জবাব দিল, হুম। তাহলে এটা জানেন তো আত্মহত্যা মহাপাপ? আরুষি চুপ করে রইল। ভুলেও কখনো কারোর জন্য সুইসাইড করতে যাবেন না। বিশ্বাস রাখবেন, পৃথিবীর কোথাও না কোথাও আপনার জন্য কেউ না কেউ আছে। হাঁটতে হাঁটতে ওরা আরুষির বাড়ির কাছাকাছি এসে পৌঁছালো। আরুষিকে বাড়ি অবধি নিয়ে এসে আরিয়ান বলল, কখনো আর এরকম সুইসাইড করার চিন্তা করবেন না। চলি তাহলে, কেমন? বলে সে নিজের বাড়ির গন্তব্যে হাঁটা দিল। ড্যাশ ড্যাশ ড্যাশ। আরিয়ানের বাড়িতে ঢুকতে ঢুকতে রাত প্রায় 12টা। আরিয়ান আজ গ্রামে ফিরবে বলে ওর বোন আনহা দরজা খুলেই অপেক্ষা করছিল। আরিয়ান এসে বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুম থেকে দৌড়ে এসে আনহা বলল, কিরে তোর এতক্ষণ লাগলো বাড়িতে আসতে? আর বলিস না আপু, অনেক ঘটনা। কি হয়েছে আবার? ভিতরে চল, বলছি। আরিয়ান নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলো। আনহা ওর জন্য রাতের খাবার বেড়ে দিল। আরিয়ান চেয়ার টেনে বসতে বসতে বলল, মা বাবা কি ঘুমিয়ে গেছে? হুম। আনহা খাবার বেড়ে দিতে দিতে বলল, এবার বলতো কি হয়েছে? আরিয়ান আসার পর থেকে আরুষির সাথে সমস্ত ঘটনা খুলে বলল। আনহা চিন্তিত হয়ে বলল, মেয়েটার নাম কি? সেটা জিজ্ঞাসা করা হয়নি। নামটা জিজ্ঞাসা করলি না? নাম শুনলে চিনতে পারতাম। আচ্ছা যাই হোক, ওই মেয়ের কথা বাদ দে। তুই খেয়েছিস? না, এখনো খাইনি। তাহলে বসে পড়, দুজনে মিলে একসাথেই খেয়ে নেই। দুদিন পর তো শ্বশুর বাড়ি চলে যাবি, তারপর তো আর খাওয়া হবে না। আরিয়ান এভাবে বলাতে আনহার চোখের কোণে জল চলে আসে। আরিয়ান আনহার দিকে তাকিয়ে বলল,
কাঁদছিস কেন? এখনই বিয়ের কথা মনে করে মন খারাপ করছিস? বস তো আমার সাথে। আরিয়ান আনহার হাত ধরে টেনে টেবিলে বসালো। দুই ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করে নিল। আজকে আনহার গায়ে হলুদ। বাড়ি ভর্তি মেহমান। ওর কাজিন নাসা আর মায়া আরো বেশ কয়েকদিন আগেই চলে এসেছে। নাসা আর আনহা সমবয়সী। নাসার ছোট বোন মায়া। তবে তিনজনেরই বন্ডিং বেশ ভালো। আনহার হলুদ থেকে বিয়ের সবকিছুতেই ওর বাবা বেশ ধুমধাম করে আয়োজন করেছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। গ্রামের সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে। সন্ধ্যা থেকে হলুদের অনুষ্ঠান শুরু। আরুষির পরিবারের সবাই এসেছে, শুধু আরুষি বাদে। আরুষিকে না দেখে মায়া উঠে গিয়ে আরুষির মাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার আন্টি, আরুষি আসলো না? আসলে ওর নাকি শরীরটা তেমন ভালো না, তাই আসেনি। ওহ। মন খারাপ করে মায়া চলে গেল। মায়া আর আরুষি বেস্ট ফ্রেন্ড। ওরা একই সাথে একই কলেজে পড়ে। আরুষি আজকে এখানে না আসায় মার মনটা খারাপ হয়ে গেল। একে একে সবাই মিলে আনহাকে গায়ে হলুদ দিতে লাগলো। আনহা গায়ে হলুদের সাজ তুলতে গিয়ে ভাবল একেবারে শাওয়ার নিয়ে বেরোবে। শাওয়ার নিয়ে এসে ওর এখন বেশ ঠান্ডা লাগছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে বসল। কাল বিয়ের কথা মনে হতেই খানিকটা লজ্জা আর ভালোলাগারা এসে ওকে ঘিরে ধরল। পছন্দের মানুষটার সাথে বিয়ে হচ্ছে। যাকে চেয়েছিল তাকেই পেতে চলেছে। বিয়ে করে কাল নতুন আরেকটা বাড়িতে যাবে। নতুন সব মানুষজনের সাথে থাকতে হবে, এসব ভাবতেই অন্যরকম অনুভূতিরা ওকে ঘিরে ধরছে। চুল মুছে তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল সে। ভোরবেলা পুকুর পাড়ে উদাসীন হয়ে বসে আছে আরুষি। চোখের কোণ থেকে অনবরত জল গড়াচ্ছে। সারারাত ঘুম হয়নি তার। ভালোবাসার মানুষটার আজকে বিয়ে, এটা ভাবতেই যেন ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুতেই মেনে নিতে পারছে না সে। গ্রামের ধান ক্ষেতের আইল ধরে হাঁটছে আরিয়ান। গ্রামে আসা হয় না তেমন একটা তার। শহরে সে আর তন্ম পড়াশোনা করে। আসলে একসাথে দুজনেই গ্রামে আসে। ভোরে দুজনে একসাথে হাঁটতে বের হওয়ার কথা ছিল, কিন্তু তন্ম ঘুমের কারণে উঠে আসতে পারেনি। তাই আরিয়ান একাই বের হয়। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে আরুষিকে দেখে খানিকটা এগিয়ে আসে। পাশে দাঁড়িয়ে বলে, গুড মর্নিং, বসতে পারি? আরুষি চোখ মুছে মাথা তুলে তাকায়। খানিকটা হাসার চেষ্টা করে বলে, হুম। আরিয়ান আরুষির পাশে বসে পড়ে বলে, আজকেও তার কথা মনে করে কাঁদছিলেন? আরুষি চোখের পানি ভালোভাবে মুছার চেষ্টা করে কাপা কাপা গলায় বলল, কই না না তো। আচ্ছা সে যাই হোক, সেদিন তো আপনার সঙ্গে পরিচয়ই হয়নি, নামটাও জানা হয়নি। নাম কি আপনার? আরুষি। ওহ, নাইস নেম। প্রত্যুত্তরে আরুষি কিছু বলল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভেঙে আরুষি প্রথমে বলে, আপনাকে তো আগে গ্রামে দেখিনি। বেড়াতে এসেছেন নাকি? তেমনটাই বলতে পারেন। আমার নিজ বাড়িতে এক দুদিনের থাকাটা বেড়ানোই বলা যায়। এখানে আপনার বাড়ি? হুম, তবে থাকা হয় না এখানে। আমি আর আমার এক ফ্রেন্ড শহরে থেকে পড়াশোনা করি। ও আচ্ছা। বেশ কিছুক্ষণ কথা হয় ওদের। উঠে আসার আগে আরিয়ান বলে, কাল তো আপনাকে আমার বোনের গায়ে হলুদে দেখলাম না। আজ কিন্তু বিয়েতে আসতেই হবে। অবশ্যই আসবেন কিন্তু। আরুষি অবাকের চরম পর্যায়ে চলে গেল। অবাক হওয়া কণ্ঠে বলল, মানে আনহা আপু আপনার বোন? হুম। বোনের বিয়ের জন্যই মূলত গ্রামে আসা। আরুষি ছোট্ট করে জবাব দিল, ওহ। আচ্ছা উঠি আমি। আসবেন কিন্তু আজ? আরিয়ান চলে গেল। আরুষির মনটা আবারও বিষাদে ভরে উঠল। যাকে ভালোবাসে তার বিয়েতে যাবে কি করে? চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে তো সে সহ্য করতে পারবে না। তন্ম বেশ খুশিতে আছে ভাইয়ের বিয়ে নিয়ে। আজকে ওর বড় ভাই রায়ানের বিয়ে আনহার সাথে। তন্ম আর আরিয়ান ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। তাই আরিয়ানের বাড়িতে যাওয়া আসা প্রায়ই হতো। তাই আনহার সাথেও তন্ময়ের বেশ ভালো সম্পর্ক। রায়ানও অনেক আগে থেকেই আনহাকে ভালোবাসত। তাই সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আনহাদের বাড়ি গিয়েছে। আনহা নিজেও অবশ্য পছন্দ করত রায়ানকে। রায়ানরা সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই ওদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হবে। আনহাকে দুটো মেয়ে পার্লার থেকে এসে সাজিয়ে গেছে। নিজের রুমেই বসে ছিল আনহা আর ওর কাজিনরা। আনহার আম্মু এসে ওদেরকে ড্রয়িং রুমে আসতে বলে।
ওর কাজিনরা ওকে ড্রয়িং রুমে নিয়ে যায়। রায়ানের পাশে নিয়ে ওকে বসায়। লজ্জায় আড়ষ্ট হয়ে বসে আছে আনহা। কেমন যেন লজ্জা লাগছে তার। ইসলামিক ও আইনত নিয়ম মেনে আনহা আর রায়ানের বিয়ে সম্পন্ন হলো। খাওয়া দাওয়ার পর এখন বিদায়ের পালা। যতই পছন্দের মানুষকে বিয়ে করুক তবুও সারা জীবনের জন্য বাবার বাড়ি ছেড়ে যেতে কষ্ট তো হবেই। আনহা ওর বাবা মা সবাইকে জড়িয়ে ধরে কাঁদছে। যাওয়ার আগে আশপাশে তাকিয়ে আরিয়ানকে দেখতে না পেয়ে আনহা দৌড়ে যায় আরিয়ানের রুমে। সেখানে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাই বোন দুজনেই কাঁদছে। দুজনের চোখেই জল। অবশেষে আরিয়ান আনহাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, চল, এবার তো যেতে হবে। তারপর আনহাকে নিয়ে গিয়ে রায়ানের হাতে ওর হাত তুলে দেয়। রায়ান আর আনহাদের গাড়ি যাওয়ার পর রুমে চলে আসে আরিয়ান। বাড়িটা যেন কেমন খালি খালি লাগছে। ফুলে সাজানো খাটে বসে আছে আনহা। ওর পাশে নাশা, মায়া আর রায়ানের কাজিনরা বসে আছে। নানান কথা বলে বারবার লজ্জায় ফেলছে আনহাকে। কিছুক্ষণ বাদেই তন্ম আর রায়ান একসাথে রুমে আসলো। তন্ম সবার উদ্দেশ্যে বলল, বের হও এবার সবাই রুম থেকে। অনেক আড্ডা দিয়েছ, অনেক রাত হয়েছে। এবার ভাইয়া আর ভাবিকে একা ছাড়ো। মায়া বলে উঠল, আর একটু থাকি না। তন্ম ভ্রু কুঁচকে তাকালো। এই মেয়েটাকে আজ সারাদিন প্রচুর বকবক করতে দেখেছে সে। এক মুহূর্ত চুপচাপ থাকতে পারে না। মার উদ্দেশ্য বলল, এখানে থেকে করবেটা কি? নিজের বোনের বিয়ের দিন বোন আর দুলাভাইয়ের রোমান্সে ব্যাঘাত ঘটাতে চাইছ কেন? কারো থেকে ছ্যাঁকা ট্যাকা খেয়েছ নাকি যে এখন অন্যের রোমান্স সহ্য হয় না? শেষ কথাগুলো খানিকটা বাঁকা হেসে বলল তন্ম। তন্ম এর কথায় উপস্থিত সবাই হেসে ফেলল। মায়া খানিকটা রাগী গলায় বলল, কি বললেন আপনি? আমি ছ্যাঁকা খেয়ে এসেছি তাই তো মনে হচ্ছে, বলে ঠোঁট চেপে হাসল তন্ম। মায়া রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। ওর পিছন পিছন একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। রায়ান দরজাটা বন্ধ করে এসে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। জায়নামাজগুলো কাবার্ডে রেখে এসে আনহার সামনাসামনি বসল। আনহা খানিকটা ইতস্তত বোধ করলেও বাহিরে সেটা প্রকাশ করল না। রায়ান আনহার গলায় একটা গোল্ড চেনও পরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। পছন্দ হয়েছে তো? আনহা উপর নিচ হ্যাঁ বোধক মাথা নাড়াল। লজ্জায় কথা বলতে পারছে না সে। সব কেমন গলায় এসে আটকে যাচ্ছে। আনহার এমন অবস্থা দেখে রায়ান হেসে ফেলল। বলল, এত লজ্জার কি আছে? আমি জানি তুমি আমাকে বিয়ের আগে থেকেই পছন্দ করো রাইট? আনহা আরো খানিকটা মাথা নিচু করে ফেলল। রায়ান ফের বলল, কি ঠিক বললাম তো? আনহা এবারেও চুপ। রায়ান বলল, জানো যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল আমি তোমার প্রেমে পড়ে গেছি। সেদিন থেকে আমার মনের সবটুকু জুড়ে শুধু তুমি। তোমাকে খুব খুব ভালোবাসি। আনহা ধীর কণ্ঠে বলল, আমিও আপনাকে ভালোবাসি। উদাসীন মনে বারান্দায় বসে আছে আরুষি। মায়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আরুষিদের বাড়িতে আসলো। আরুষিকে রুমে না পেয়ে বারান্দায় চলে এলো। ওর পাশে বসে বলল, হিরে কালো তুই গেলি না কেন বলতো? আরুষি মনে মনে ভাবছে, কিভাবে তোকে বলবো বল? আমি যে রায়ানকে ভালোবাসি। ওর বিয়েতে যাব কিভাবে বল? নিজের চোখে কি করে ওর বিয়ে দেখতাম আমি? আরুষি আস্তে করে জবাব দিল, শরীর ভালো ছিল না। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। আমি যাব না। ভালো লাগছে না আমার। তুই যা। সামনে এক্সাম আরুষি। এখন না গেলে অনেক ইম্পর্ট্যান্ট ক্লাস মিস করবি তুই। তোর থেকে নোটস নিয়ে নিব। আরুষির মা রুমে ঢুকতে ঢুকতে বললেন, কোন কথা না আরু? তাড়াতাড়ি রেডি হয়ে মার সাথে কলেজে যা। আরুষি অসহায় ফেস করে বলল, মা, শরীর ভালো লাগছে না আমার। আর কোনো কথা শুনতে চাই না তোর। তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। আরুষি কোনো উপায় না পেয়ে মন খারাপ করে রেডি হতে চলে গেল। রেডি হয়ে এসে দুজনে একসাথে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা ধরে হেঁটে বাজারে এসে রিকশায় করে কলেজ যেতে হয় ওদের। দুজনে বাজারে এসে দাঁড়াতেই দেখা হয় তন্ম আর আরিয়ানের সাথে। তন্ময়কে দেখেই ভেঙচি কেটে অন্য দিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় মায়া। আরিয়ান এগিয়ে এসে কথা বলে, আরে কেমন আছো তোমরা দুজন একসাথে? আরুষি হালকা হেসে বলল, এই তো ভালো। আপনি? ভালোই। কিন্তু তুমি আর মায়া? মায়া এবার আরিয়ানকে বলল, আমি আর আরুষি বেস্ট ফ্রেন্ড। কলেজে যাচ্ছি।
আরিয়ান মায়াকে বলল, ওহ আচ্ছা, চল তোদের দিয়ে আসি। মায়া বলল, লাগবে না ভাইয়া, তুমি চলে যাও, আমরা যেতে পারবো। মায়া আর আরুষি চলে যায়। সেদিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিয়ান। তন্ম ওর কাছে গিয়ে বলল, ওইদিকে কি দেখছি সেভাবে? আরুষিকে। মেয়েটা ভীষণ সুইট। তন্ম এবার ওর কাঁধে ধাক্কা দিয়ে বলে, ব্যাপার কি বলতো? আই থিঙ্ক আই ফল ইন হার লাভ। বাব্বা, তুইও প্রেমে পড়লি ভাই। বলে দিয়ে ওকে তোর মনের কথা। সময় হলে বলবো। মেয়েটা এখন অনেক ডিপ্রেশনের মধ্যে আছে। মানে, সেসব তুই বুঝবি না। বলে আরিয়ান বাইকে উঠে বসতে বসতে বলল, চল। কোথায়? ওদের কলেজে। তন্ম কিছু না বলে বাইকে উঠে বসল। আকাশে রোদের ছিটেফোঁটাও নেই। মেঘলা আকাশ। উত্তরের ঠান্ডা হাওয়া বইছে। কলেজের ছেলে মেয়েরা মাঠে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস করে বেরিয়ে কলেজ মাঠে বসে আছে মায়া আর আরুষি। আরুষির বেশ মন খারাপ। সে তো আসতেই চায়নি। মায়া তাকে জোর করে নিয়ে এসেছে। আরুষিকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে মায়া রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্তি নিয়ে বলে উঠল, এই হয়েছেটা কি তোর? এভাবে চুপচাপ বসে আছিস কেন? কিছু না, ভালো লাগছে না। এই আগে তো তুই এমন ছিলি না। কদিন ধরে দেখছি একদম চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে তোর? বললাম তো কিছু না। শরীর ভালো লাগছে না। মার দৃষ্টি মাঠের অপর প্রান্তে কলেজ গেটে পড়তেই আরুষিকে বলল, ওই দেখ, ভাইয়া আলোর ওই বন্ধুটা না। মার কথায় দৃষ্টি অনুসরণ করে তাকায় আরুষি। আরিয়ান আর তন্ম ওদের দিকেই তাকিয়ে আছে। মায়া বলল, চল, চলে যাই। কেন? নিজেই তো এসেছিলি আমাকে নিয়ে, এখন চলে যেতে চাইছিস কেন আবার? এত কথা বলতে ভালো লাগে না, চল তো। বলে টেনে দাঁড় করালো আরুষিকে। হাত ধরে টানতে টানতে একদম কলেজ গেটের কাছাকাছি এসে পড়ল। তন্মদেরকে ক্রস করেই কলেজ গেট দিয়ে বেরোতে যাবে এমন সময় তন্ম বলল, আমাদের দেখে এভাবে পালাচ্ছ নাকি? মায়া হেঁটে যেতে গিয়েও থেমে গেল। পিছু ঘুরে এসে তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, আপনাদের দেখে পালাতে যাব কেন? সেটাই তো দেখলাম, আমাদের দেখেই তড়িঘড়ি করে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলে। জি না, আমরা এখন এমনিতেও বের হতাম। আরিয়ান বলল, দুপুর তো হয়ে গেছে। বাইরে থেকে একেবারে লাঞ্চ সেরে তারপর বাড়িতে যাবি। আরুষি মার থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, আচ্ছা তুই তাহলে যা, আমি বাড়িতে গেলাম। বলে কয়েক কদম এগোতেই আরিয়ান দৌড়ে আরুষির সামনের পথ আটকে দাঁড়িয়ে বলল, আরে, আরে কোথায় যাচ্ছেন? বাড়িতে। বললাম না সবাই মিলে লাঞ্চে যাব। আপনারা যান। আমার ভালো লাগছে না। এই জন্যই তো বলছি চলুন। গেলে আপনার ভালো লাগবে। তন্ম এগিয়ে এসে বলল, চলেন ভাব। বলতে নিতেই আরিয়ান ওর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তন্ম যেভাবে বলতে চাইছিল সেটা বুঝতে পারে আরিয়ান। আরিয়ানকে এভাবে তাকাতে দেখে তন্ম চুপ হয়ে যায়। আমতা আমতা করে বলল, না মানে চলুন। গেলে ভালো লাগবে, মনটাও ফ্রেশ হবে। মায়াও এসে জোর করল। তাই ওদের সবার কথা আরুষি আর ফেলতে পারল না। ওরা সবাই মিলে একটা হোটেলে গিয়ে বসল। সবাই একসাথে লাঞ্চ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরল। কয়েকদিন কেটে যায়। আজকে বিকালে আরিয়ান আর তন্ম গ্রাম থেকে চলে যাবে। এমনিতেই ওর অনেকগুলো ক্লাস গ্যাপ দিয়েছে। আর ক্লাস মিস দিবে না বলেই তাড়াতাড়ি চলে যাচ্ছে সে। অন্যবার এলে আরো কম থাকা হতো, কিন্তু এবার এসে যে এভাবে হঠাৎ করে আরুষির প্রেমে পড়ে যাবে সেটা আরিয়ান ভাবতেও পারেনি। আরুষির সাথে সময় কাটানোর জন্য, কথা বলার জন্যই এবার আরো কিছুদিন বেশি থেকেছে সে। আরুষির সাথে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আপনি থেকে তুমি বলা শুরু করেছে। অবশ্য আরুষি আপনি করেই বলে। তন্ম আর মার মধ্যেও বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ বন্ডিং তৈরি হয়েছে। পরন্ত বিকেল। সূর্যের তেমন তেজ নেই। উত্তরের ঠান্ডা হাওয়া বইছে। আরুষি ওর রুমের বারান্দায় চাদর গায়ে জড়িয়ে বসে বসে বই পড়ছিল। মায়া দৌড়ে এসে বলল, ভাইয়ারা চলে যাচ্ছে। দেখা করতে চায় তোর সাথে। প্রথমে আলসেমিতে যেতে ইচ্ছে না করলেও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো আরুষি। গায়ে ভালোভাবে চাদর জড়িয়ে মার সাথে বেরিয়ে এলো। ওদের বাড়ি থেকে সামান্য দূরে আম গাছের নিচের ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে আরিয়ান আর তন্ম। ওরা দুজন এগিয়ে যেতেই আরিয়ান বলল, চলে যাচ্ছি, সাবধানে থেকো।
আর নিজের খেয়াল রেখো। কবে আসবেন? জানি না। আসছি, বাই। তন্ময় বলল। আসছি, ভালো থেকো তোমরা। আরিয়ান ততক্ষণে কয়েক কদম এগিয়ে গেছে। পিছন ফিরে তন্ময়কে বলল, হায়, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তন্ময় আসছি বলে ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। গ্রাম থেকে কিছুটা দূরে শহরের দিকে ঘুরতে এসেছে আনহা আর রায়ান। একান্তে নিজেদের মতো করে একটু সময় কাটাবে, ঘুরবে বলে আবদার করেছিল আনহা, তাই রায়ান ওকে ঘুরতে নিয়ে এসেছে। রাস্তার হেডলাইটের আলোয় ফুটপাত ধরে হাঁটছে দুজনে। রায়ানের হাতে আনহার হাত মুঠো করে ধরা। দুজনে হেঁটে চলেছে। শীতের সন্ধ্যায় শহরের পরিবেশটাই অন্যরকম। গ্রামে এক রূপ, শহরে আরেক। এভাবে প্রিয় মানুষের হাতে হাত রেখে হাঁটতে বেশ লাগছে আনহার। মাথার উপর খোলা আকাশ, প্রকৃতির হিমশীতল হাওয়া আর ভালোবাসার মানুষটির হাতে হাত ধরে হাঁটা, আর কি চাই। আনহা আজকের রায়ানের পছন্দের বিরিয়ানি রান্না করছে। শ্বশুর বাড়িতে এটাই ওর প্রথম রান্না। যদিও বাড়িতে খুব বেশি লোক নেই, তবুও রান্না ঠিকঠাক হবে কিনা এটা নিয়ে একটু চিন্তায় আছে। যতই হোক শ্বশুর বাড়ির লোকদের খাওয়াবে, একটু এদিক ওদিক যেন না হয়, তাই খুব মনোযোগ দিয়ে রান্না করছে সে। রান্না শেষে সবার জন্য নিজেই খাবার পরিবেশন করলো আনহা। ওর শ্বশুর বাড়ির সবাই রান্নার বেশ প্রশংসাই করল। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। যাক, রান্নাটা ঠিকঠাক মতোই করতে পেরেছে সে। সন্ধ্যাবেলা আনহা আর ওর ননদ তাহা দুজনে বসে বসে টিভি দেখছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। তাহা বলল, ভাবি, তুমি বসো, আমি দেখছি। তাহা গিয়ে দরজা খুলতেই নাশা আর মায়াকে দেখে ভীষণ খুশি হয়ে বলল, তোমরা এসেছ, দারুণ মজা হবে আজকে, জমিয়ে আড্ডা দিতে পারবো। রায়ানের মা রুম থেকে বেরোতে বেরোতে বলল, কে এসেছে রে তাহা? বলে ড্রয়িং রুমে এসে নাশা আর মায়াকে দেখে তিনিও ভীষণ খুশি হন। এগিয়ে এসে বলেন, আরে, তোমরা কেমন আছো? নাশা আর মায়া ওনাকে সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আন্টি। আপনি কেমন আছেন? এই তো, আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছো কেন? বসো, বসো। আরে, আন্টি ব্যস্ত হবেন না, তোমরা গল্প করো। আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি বলে তিনি কিচেনে চলে গেলেন। আনহা, নাশা, মায়া, তাহা ওরা সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দিতে লাগলো। আরুষি শুয়ে শুয়ে ফোন দেখছে, এমন সময় আননন একটা নাম্বার থেকে মেসেজ আসে। এত রাতে মেসেজ? কৌতূহল নিয়ে মেসেজটা ওপেন করে সে। মেসেজটা একটু চিঠির মতো করে লেখা। কেমন আছো? শরীর, মন ঠিক আছে তো? মন ভালো না থাকলেও ভালো রাখার চেষ্টা করবে, কেমন? কারো জন্য নিজের জীবনটা নষ্ট করার চিন্তা ভুলেও করবে না, কিন্তু যাকে ভালোবাসতে সে তোমার হয়নি এটা ভেবে উল্টো পাল্টা কাজ করতে যাবে না একদম। তুমি লাইফে আরো ভালো কাউকে ডিজার্ভ করো। সে তোমাকে ভীষণ ভালোবাসবে, ভীষণ হ্যাপি রাখবে। দেখো, নিজের খেয়াল রেখো, যত্ন নিও। ইতি। তোমার চেনা জানার মধ্যেই কেউ। মেসেজটা পড়ে একটু ভাবতেই বুঝতে পারলো এটা আরিয়ান ছাড়া কেউ হবে না। কারণ ওর ব্যাপারে এসব শুধু আরিয়ানই জানে। আরও বেশ কয়েকবার মেসেজে চোখ বুলালো। শিওর হওয়ার জন্য নাম্বারে ডায়াল করল সে। 2-3 বার রিং হতেই রিসিভ করল আরিয়ান। আরুষি বলল, আপনি আরিয়ান, তাই না? আরিয়ান হেসে ফেলল। বুঝে ফেললেই তাহলে। হুম, না বোঝার কি আছে? আপনি ছাড়া আমার ব্যাপারে আর কেই বা এত সব জানে? তবে 1 মিনিট, আমার নাম্বার পেয়েছেন কোথায়? তোমার বেস্ট ফ্রেন্ড যে আমার কাজিন, সেটা কি ভুলে গেছো? মায়া দিয়েছে। হুম, মার থেকেই নিয়েছি। ওহ, আচ্ছা। যেগুলো মেসেজে বলেছি সেগুলো মনে থাকবে তো? হুম। আচ্ছা, গুড নাইট। কাল এক্সাম আছে। দোয়া করো আমার জন্য। হুম, গুড নাইট। রাখছি। বলে কল কেটে দিল আরুষি। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মানুষটা কি সুন্দর বুঝে থাকে, কি সুন্দর করে সব কিছু বুঝায়, সাপোর্ট দেয়। ছেলেটার সাথে কথা বললে মনটাও হালকা লাগে আরুষির। ফোনটা পাশে রেখে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল সে। গ্রামে ভীষণ ঠান্ডা। সন্ধ্যা নামতে না নামতেই চারদিকে কুয়াশায় ঢেকে যায়। আর রাত বাড়তে বাড়তে ঠান্ডাও বাড়তে থাকে। কম্বল জড়িয়ে শুয়ে পড়তেই ঘুমের দেশে তলিয়ে যায় আরুষি। বেশ কয়েক মাস পর আজ গ্রামে ফিরছে আরিয়ান তন্ময় দুজনেই। আরিয়ান ঠিক করেছে গ্রামে ফিরেই এবার সে আরুষিকে তার মনের কথা জানাবে।
এত দিনে কথা বলতে বলতে এইটুকু বুঝতে পেরেছে যে মেয়েটা সেই ডিপ্রেশন থেকে কিছুটা হলেও মুভ অন করতে পেরেছে। সেবার ব্রিজের উপর থেকে যখন আরুষিকে টেনে নামিয়ে এনেছিল, তখন তার সেই বিষণ্ণ কান্নাভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত মায়া জন্মেছিল তার প্রতি। আর সেই মার প্রেমেই পড়ে যায় আরিয়ান। তার জীবনের এই হঠাৎ প্রেমের আগমনের কথাগুলোই বাসে বসে বসে ভাবছে আরিয়ান। কখনোই এত তাড়াতাড়ি বাড়ি ফেরা হয় না তার। এবার আরুষিকে দেখার জন্যই তাড়াতাড়ি ফিরছে সে। আরুষির কথা ভেবে ভেবে মুচকি হাসছে আরিয়ান। তন্ম বলল, ভাবির কথা ভাবছিস নিশ্চয়। আচ্ছা, রাজি হবে তো ভাবি। এত দিনে কথা বলতে বলতে যা বুঝেছি, আরুষিও আমার প্রতি কিছু তো ফিল করে। নয়তো মার থেকে যা শুনলাম, ও কখনোই কোনো ছেলেদের সাথে কথা বলে না। সে জায়গায় আমার সাথে বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলে। তাহলে তো তোর লাইন ক্লিয়ার হয়। আমার লাইনটা কবে সেটিং হবে বল? আরিয়ান ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোর লাইন মানে? তুই আবার কাকে ভালোবাসিস? আগে বল। শোনার পর কোনো রিয়েক্ট করবি না। রিয়েক্ট করব কেন? বল। না, থাক। থাকবে কেন? এখনই বল। আবার কি গোলমাল পাকিয়েছিস তুই? আমি মায়াকে ভালোবাসি। বলতেই আরিয়ান বেশ সিরিয়াস ভঙ্গিতে রেগে তাকালো ওর দিকে। তন্ময়ের ফেস ততক্ষণে চুপসে গেছে। তন্ময়ের এমন চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলল আরিয়ান। আমার এক্সপ্রেশন দেখেই তোর এই অবস্থা। তোমার বাবাকে বলবি কি করে, ওনার মেয়েকে যে তুই ভালোবাসিস? উনি কিন্তু ভীষণ রাগী। প্লিজ তুই একটু ম্যানেজ করে নিস ভাই। আচ্ছা, দেখা যাক। দেখা যাক না, বল ম্যানেজ করবি। আচ্ছা ভাই, করব। বাড়ির সদর দরজার করাঘাতে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দরজার কাছে আসেন আরিয়ানের মা। এত রাতে কে এল আবার, ভেবে জিজ্ঞাসা করল, কে? আরিয়ান বলল, মা, আমি। আরিয়ানের গলার স্বরে উনি বেশ অবাক হন। দরজা খুলে চোখের সামনে সত্যি সত্যি আরিয়ানকে দেখে বলেন, তুই এসেছিস? এত তাড়াতাড়ি? আমাকে কি এখানেই দাঁড় করিয়ে রাখবে? উনি দরজা থেকে সরে দাঁড়িয়ে বললেন, না, ভিতরে আয়। আরিয়ান বলল, অবাক হয়েছ? হবই তো। এমনিতে তো 1000 বার বললেও বছরের আগে আসিস না। কোনো কাজে এসেছিস নাকি? নিজের বাড়িতে আসতেও কি কারণ লাগে? কোনো দরকার ছাড়া তো আসিস না। এখন থেকে মনে হচ্ছে বাড়িতে আসতে হলেও কৈফিয়ত দিতে হবে। হাত মুখ ধুয়ে জামাকাপড় পাল্টে আয়। খাবার বাড়ছি। খেয়ে এসেছি আমি। ভীষণ টায়ার্ড হয়ে আছি, রুমে গেলাম। বলে কাঁধের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে যায় আরিয়ান। উনিও ড্রয়িং রুমের লাইট নিভিয়ে নিজের রুমে চলে গেলেন। সকালবেলা আরিয়ান তন্মুদের বাড়িতে যায়। দুজনে ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিতে ব্যস্ত। নিজের রুম থেকে বেরিয়ে কিচেনে যাওয়ার সময় ড্রয়িং রুমে আরিয়ান আর তন্ময়কে বসে থাকতে দেখে নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারে না আনহা। ওদের কাছে এসে বলে, তোরা কখন এলি? তন্ময় বলল, কাল রাতেই এসেছি আমরা। তুমি তোমার রুমে ছিলে বলে আমাকে দেখনি ভাবি। আনহা আরিয়ানের পাশে বসে বলল, তা কি মনে করে এত তাড়াতাড়ি গ্রামে ফেরা দুজনের? তন্ময় বলল, সেটা তোমার ভাইকেই জিজ্ঞেস করো ভাবি। আনহা আরিয়ানকে বলল, কি ব্যাপার বলতো? গ্রামে কারো প্রেমে টেমে পড়লি নাকি? তন্ময় বলল, হোয়াট এ গেস ভাবি। একদম ঠিক ধরেছ। তোমার ভাই তার প্রিয়তমার থেকে আর দূরে থাকতে পারছে না। তাই তো কাল উড়ে উড়ে চলে এসেছে তাকে দেখতে। আরিয়ান রাগী দৃষ্টিতে তাকায় তন্ময়ের দিকে। তন্ময় বলল, এভাবে তাকাচ্ছিস কেন? যা সত্যি তাই বললাম। আনহা আরিয়ানকে বলল, তাকে সে? তন্ময় এত কিছু বলে দেয়াতে তন্ময়ের পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয় আরিয়ান। তন্ময় রুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, বলে দে ভাবিকে। কে সে? ক্যাশে? হুই ইজ শি? বলে হাসতে হাসতে বেরিয়ে যায় তন্ময়। আনহা বলল, তো বল, হুই ইজ শি? আরিয়ান বলল, উফ, আপু তুইও না। আহা, বল না নামটা। কি আছে এতে? আরুষিকে ভালোবাসি আমি। কবে থেকে চলছে? ওকে এখনো বলিনি। কি? বলিসনি এখনো? না, তবে আজকেই ওকে বলবো। আচ্ছা, ডাইনিংয়ে আয়। ব্রেকফাস্ট করে নিবি। ব্রেকফাস্ট শেষে তন্ময়, আরিয়ান দুজনেই নিজেদের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্যে আরুষিদের কলেজ। কলেজে ঢুকে মাঠের একপাশে বাইক নিয়ে দাঁড়ায় দুজনে। ক্লাস শেষে আরুষি আর মায়া একসাথেই বের হলো।
তন্ম আর আরিয়ান হঠাৎ করেই ওদের সামনে এসে দাঁড়ালো। দুজনেই বেশ অবাক হলো। মায়া অবাক হওয়া কণ্ঠে বলল, তোমরা? আরিয়ান বিরক্তির স্বরে বলল, দেখতেই তো পাচ্ছিস আমরা, আবার জিজ্ঞেস করছিস কেন? না, মানে তোমরা তো এত তাড়াতাড়ি কখনো আসো না। তন্ম বলল, এবার এলাম। কোন সমস্যা আছে? না, আমাদের সমস্যা থাকবে কেন? তোমাদের বাড়ি, তোমরা যখন খুশি আসতেই পারো। আরিয়ান বলল, কথা পড়ে বলিস তোরা, আগে চল। মায়া বলল, কোথায়? চল, ডেলি দেখতে পাবি। তন্ম আর আরিয়ানের পিছন পিছন মায়া আর আরুষিও গেল। ওরা দুজনে বাইকে উঠে বসল। মায়া আর আরুষি দ্বিধায় পড়ে গেল। কে কার বাইকে বসবে? আরিয়ান বলল, তোমাদেরকে কি বাইকে উঠে বসার জন্য আলাদা করে ইনভাইটেশন কার্ড দিতে হবে? উঠে বসো দুজনে। মায়া বলল, কোথায় বসবো? তুই তন্ময়ের সাথে যা। ওর সাথে? কেন, কোনো প্রবলেম? না, যাচ্ছি। বলে মায়া গিয়ে তন্ময়ের সাথে বাইকে উঠে বসল। আরিয়ান এবার আরুষিকে বলল, কি হলো, উঠো। আরুষি গিয়ে বাইকে বসতে আরিয়ান আর তন্ম বাইক স্টার্ট দিল। মায়া তন্ময়কে বলল, কোথায় যাচ্ছি আমরা? জানি না। আপাতত আরিয়ান যেখানে যাচ্ছে সেখানে ওদের সাথে যাচ্ছি। মায়া আর কথা বাড়ালো না। ঘণ্টা দেড়েক পর ওরা প্রায় শহরের কাছাকাছি একটা ক্যাফেতে এসে পৌঁছালো। ক্যাফেতে ঢুকেই আরুষি আর মায়া দুজনেই বেশ অবাক হয়ে গেল। কারণ ক্যাফেতে ওরা ছাড়া আর কেউ নেই। পুরো ক্যাফেটা বেশ সুন্দর করে সাজানো। আরিয়ান তন্ময়কে আলাদা ডেকে নিয়ে বলল, আজকেই মায়াকে প্রপোজ করে দিস। আমাদের সুন্দর একটা মোমেন্টস ক্রিয়েট করার জন্যই এত সব অ্যারেঞ্জ করেছি। ও যদি রিয়েক্ট করে? করবে না বলছিস? হুম। আরিয়ান আর তন্ময় দুজনেই হাতে গোলাপ নিয়ে এগিয়ে এসে আরুষি আর মার সামনে হাঁটু গেড়ে বসল। আরুষি আর মায়া দুজনেই বেশ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। কি হতে যাচ্ছে কিছুটা হলেও দুজনে আন্দাজ করতে পারছে। আরিয়ান আর তন্ময় দুজনেই আরুষি আর মার দিকে ফুল এগিয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? ওদের থেকে একসাথে এভাবে প্রপোজাল পেয়ে আরুষি আর মায়া আরও এক ধাপ অবাক হলো। আরিয়ান আর তন্ময় দুজনে ওদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। ইয়েস, আই উইল। মার থেকে এই উত্তর তন্ময়ের প্রত্যাশায় ছিল না। ভেবেছিল মায়া রিয়েক্ট করবে। তন্ময়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি তুমি রাজি? মায়া তন্ময়ের হাত থেকে গোলাপ নিয়ে বলল, হুম, সত্যি। আরুষি তখনও চুপচাপ। কি বলবে বা কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। সে তো একজনকে ভালোবাসে, অবশ্য তাকে পাওয়াটা এখন অসম্ভব। আরুষি ভেবে চলেছে আরিয়ানের প্রথম দিনের বলা কথাগুলো। বারংবার মাথায় সেই কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। আরিয়ান এখনও তার উত্তরের অপেক্ষায় সেভাবেই বসে আছে। মায়া আরুষির পাশে এসে দাঁড়িয়ে বলল, আর কতক্ষণ ভাইয়াকে এভাবে বসিয়ে রাখবি? আমার কিছু ভালো লাগছে না। চল এখান থেকে। বলে মার হাত ধরে টেনে ক্যাফের বাইরে চলে এলো। একটা রিকশা ডেকে তাতে উঠে পড়ল। আরিয়ান আর তন্ময় দৌড়ে আসতে আসতে ওরা দুজন চলে গেল। তন্ময় বলল, এটা কি হলো? আরিয়ান কিছু না বলে বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তন্ময় দৌড়ে গিয়ে নিজের বাইক স্টার্ট দিতে দিতে বলল, আরে তোরা সবাই আমাকে ফেলে যাচ্ছিস কোথায়? রিকশা ছুটে চলেছে ওদের গ্রামের দিকে। উদাসীনভাবে রিকশায় বসে আছে আরুষি। মায়া বলল, ওভাবে ওখান থেকে চলে এলি কেন? ভাইয়াকে কি তোর পছন্দ নয়? শেষ প্রশ্নে মার দিকে তাকালো আরুষি। ছোট্ট করে জবাব দিল, জানি না। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? না, আমার ভাইয়া কিন্তু খারাপ না। ওকে দেখে যা বুঝলাম তোকে ভীষণ ভালোবাসে। এত তাড়াতাড়ি কোনোবারই ভাইয়া গ্রামে আসে না। তোর জন্যই এবার তাড়াতাড়ি এসেছে। কত সুন্দর করে আমাদের সারপ্রাইজ দিয়েছে। শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। তুই ভাইয়াকে অ্যাকসেপ্ট করতে পারিস? আরুষি বেশ কিছুক্ষণ মার কথাগুলো নিয়ে ভাবল। বলল, বাড়ি গিয়ে ভেবে জানাবো। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই ভেবে জানাস। কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। দেখা যাক। বাড়ি এসে পৌঁছালো ওরা। মায়া যাওয়ার সময় বলল, টাটা, যাচ্ছি। গুড নিউজের অপেক্ষায় থাকব। সারা রাত ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবল আরুষি। কিছুতেই ওর ঘুম আসছে না। অনেক চিন্তা ভাবনার পর ভাবল কাল দেখা করবে আরিয়ানের সাথে। টেক্সট করলো আরিয়ানের নাম্বারে। কাল ভোরবেলা নদীর পাড়ে আসবেন, কথা আছে।
মেসেজ টোন বেজে উঠতেই আরিয়ান ফোন হাতে নিয়ে মেসেজ চেক করল। মেসেজটা পড়ে ভাবতে লাগলো, কি বলবে আরুষি? ও কি তাহলে রাজি? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল আরিয়ান। ভোরবেলা নদীর সেই ব্রিজের উপর দাঁড়িয়ে অপেক্ষা করছে আরিয়ান। চারদিক কুয়াশার চাদরে আবৃত, হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। খানিক বাদেই আরুষি এলো, পাশাপাশি এসে দাঁড়ালো। আরিয়ানের দৃষ্টি নদীর পানিতে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে বলল, কি বলবে বলো? এত তাড়া কিসের আপনার? নাকি রেগে আছেন আমার উপর? রেগে থাকবো কেন? তোমার উপর রাগ দেখানোর কোনো অধিকার কি আমার আছে? যদি বলি, আজ থেকে অধিকার আছে। আরিয়ান এবার ঘুরে দাঁড়ালো, আরুষির দিকে তাকিয়ে বলল, মজা করছো? মজা কেন করতে যাব? আরিয়ান আর কিছু বলল না। আরুষি কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই বলে উঠল, আমি রাজি। আরিয়ান এবারেও কিছু বলল না। আরুষি আরিয়ানকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি বললাম শুনতে পেয়েছেন? আরিয়ান শুনেছে ঠিকই কিন্তু মুখে বলল, উহু, শুনতে পাইনি। আবার বলো। বলেছি যে, আপনাকে বিয়ে করতে আমি রাজি। তাহলে কাল ওভাবে চলে এসেছিলে কেন? বাড়ি এসে সবটা ভেবে তবেই ডিসিশন নিয়েছি। বুঝলাম। হাঁটবেন? হাঁটা যায়। দুজনে পাশাপাশি ব্রিজের উপর দিয়ে হাঁটছে। এই ব্রিজেই ওদের প্রথম দেখা। তখন দুজনের কাছে দুজনেই ছিল অচেনা অজানা। আর আজ দুজনেই একে অপরের সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে। নাসার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবেই। ছেলে শহরের হসপিটালের ডাক্তার, তাই তার ফ্যামিলির সহ তারা সেখানেই থাকে। আজকে নাসাকে দেখতে এসে ছেলের বেশ পছন্দ হয়েছে, তাই সামনের সপ্তাহেই বিয়ের ডেট ফিক্সড করে গেছে। মায়া কলেজ শেষে তন্ময়ের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। বাড়িতে ফিরে নাসার বিয়ের খবর শুনেই দৌড়ে নাসার রুমে যায়। পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তোর বিয়ে ঠিক হয়েছে? তা আমাদের হবু দুলাভাইয়ের নাম কি? তানিম। ঘুম থেকে উঠেই মার মাথাটা গরম হয়ে গেছে। ওকে নাকি এখন ছেলেপক্ষের সামনে শাড়ি পরে তৈরি হয়ে যেতে হবে। নাসা ওকে বারবার তাড়া দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে শাড়ি পরে ড্রয়িং রুমে যায় সে। সামনে বসে থাকা ছেলে আর তার পরিবারের দিকে তাকাতেই 440 ভোল্টের শক খায় ও। তন্ময় আর ওর ফ্যামিলির সবাই এসেছে। তন্ময়ের ফ্যামিলির সবারও মায়াকে পছন্দ হয়েছে। ওদের বিয়ের ডেটও নাসার বিয়ের দিনেই ফিক্সড হয়েছে। এদিকে আরিয়ানও ওর ফ্যামিলি নিয়ে আরুষির বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আরুষির বাবা প্রথমে এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে রাজি না হলেও পরে রাজি হন। আরিয়ানের ফ্যামিলির অনুরোধে ওদের বিয়ে একই দিনে ঠিক করা হয়। মূলত এটা আরিয়ানেরই প্ল্যান। যখন শুনেছিল নাসার বিয়ে ঠিক হয়েছে তখনই প্ল্যান করেছে ওদের ফ্যামিলিকে মানিয়ে তিনজনের বিয়ে একদিনে ঠিক করবে। সবার পরিবারের সম্মতিতে ওদের গায়ে হলুদ, বিয়ে সমস্ত কিছুর আয়োজন গ্রামের একটি কমিউনিটি সেন্টারে একসাথেই করা হয়েছে। আরুষি, মায়া আর নাসা তিনজনে একসাথে পার্লার থেকে সেজেছে। তিনজনকেই হলুদের সাজে খুব সুন্দর লাগছে। আনহা ওদেরকে দেখে বলল, বাহ, খুব মিষ্টি লাগছে তিনজনকেই। একদম হলুদ পরি। মায়া আর নাসা তো আনহার কাজিন, তাই আনহার সাথে বন্ডিং বেশ ভালো ওদের। তবে আরুষির সাথে খুব কমই কথা হয়েছে আনহার। তাই আরুষি একটু ইতস্তত বোধ করেছে। আনহা ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। হঠাৎ রায়ানের দিকে আরুষির দৃষ্টি পড়তেই আরুষি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। আনহা ওদেরকে নিয়ে গিয়ে স্টেজে বসায়। সবাই এসে একে একে ওদেরকে হলুদ ছোঁয়। হলুদের পর মেহেদির অনুষ্ঠান শুরু হয়। দুজন মেহেদি আর্টিস্টকে আরিয়ান বলে দিয়েছিল চলে আসতে। ওই মেয়ে দুজনেই একে একে ওদের সবাইকে মেহেদি পরিয়ে দিল। বেশ নাচ গান হই হুল্লোড় মিলিয়ে ওদের হলুদ সন্ধ্যা শেষ হলো। আরুষি, মায়া আর নাসা তিনজনেই খয়েরি রঙের ব্রাইডাল লেহেঙ্গায় সেজেছে। তিনজনকেই বেশ সুন্দর লাগছে। কিছুক্ষণ আগেই ওদের বিয়ে পড়ানো হয়েছে। আইনত এবং ইসলামী নিয়ম অনুযায়ী আরুষি অবশেষে আরিয়ানের বউ হয়ে গেল। আরুষি ভেবেছিল হয়তো কখনোই কাউকে আপন করে নিতে পারবে না, ভেবেছিল কখনো কাউকে ভালোবাসতে পারবে না, কিন্তু আরিয়ান তার জীবনে আসার পর তার সব চিন্তা বদলে গিয়েছে। অল্প কয়েক দিনেই আরিয়ান তার মনের অনেকটা জুড়েই জায়গা করে নিয়েছে। সে জানে মানুষটা খুব ভালোবাসে তাকে। বিয়ের পর সবাই একসাথে সেলফি আর ছবি তুলতে ব্যস্ত। সবাই আনন্দে মেতে উঠেছে।
আরিয়ান আর আরুষি একে অপরের দিকে তাকালো। দুজনের ঠোঁটের কোণেই হাসির রেখা ফুটে উঠেছে। তন্ম ও মায়া নিজেদের মতো কাপল ফটোশ্যুট করতে ব্যস্ত। নাশা তানিম, মায়া তন্ম, আরিয়ান আরুষি, আনহার রায়ান সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের মতো আড্ডা আর ছবি তোলায় ব্যস্ত। তাহা এগিয়ে এসে ওদের সামনে মুখ ভার করে দাঁড়িয়ে বলল, সবারই কি সুন্দর একজন একজন পার্টনার হয়ে গেল, আর আমি এখনো সিঙ্গেলই রয়ে গেলাম। তাহা কথায় সবাই হেসে উঠল। আনহা এগিয়ে এসে বলল, খুব তাড়াতাড়ি তোমার জন্য পার্টনার খুঁজে দিব ননদিনী। তারপর আর সিঙ্গেল থাকতে হবে না। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই বেরিয়ে যেতে শুরু করেছে। নাশাকে নিয়ে তালিমরাও এক্ষুনি বেরিয়ে পড়বে। শহরে যেতে যেতে অনেকটা সময়ের ব্যাপার তাই। নাশা আর মায়া দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। কেউ কাউকে ছাড়ছে না। আরিয়ান আর তানিম এসে ওদের ছাড়িয়ে নিল। নাশা আর তানিমদের গাড়ি চলে যায়। তারপর মার বাবা মা তন্ময়ের হাতে মার হাত তুলে দেন। মায়াকে নিয়ে তন্ময়রাও চলে যায়। আরিয়ান আরুষিরাও একে একে বেরিয়ে পড়ে। সবার বিদায়ের পর কমিউনিটি সেন্টারের আঙিনা যেন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে গেল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটখাটো জিনিস গোছানোর দায়িত্বে ব্যস্ত কিছু লোক। অন্যদিকে আরিয়ান আরুষি গাড়িতে চুপচাপ বসে আছে। গাড়ি চলতে শুরু করার পরও দুজনের মাঝে কোনো কথা হয়নি। গাড়ির জানালার বাইরে আরুষিকে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান হঠাৎ বলল, কিসের এত চিন্তা করছো? আরুষি একটু চমকে তাকালো আরিয়ানের দিকে। তারপর নরম স্বরে বলল, চিন্তা না, হঠাৎ সবকিছু এত দ্রুত হয়ে গেল যে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। আরিয়ান মৃদু হেসে বলল, স্বপ্ন না, এটা আমাদের নতুন জীবনের শুরু। ইনশাআল্লাহ সব ঠিকঠাকই হবে। আরুষি হাসল। দারুণ দেখালো সেই হাসি। তার মনের ভেতর এক ধরনের প্রশান্তি বয়ে গেল। আরিয়ান সত্যি একজন ভালো মানুষ। তার এই নতুন জীবনের যাত্রা যেন আনন্দ আর ভালোবাসায় পূর্ণ হয়, এই আশাতেই মনের ভিতর আশার আলো জ্বলে উঠল আরুষির। নাশা আর তানিম শহরের ফ্ল্যাটে এসে পৌঁছালো। দিনভর নানা আয়োজনের পর দুজনেই বেশ ক্লান্ত, কিন্তু একসাথে এই নতুন যাত্রার উত্তেজনাও তাদের মনের গভীরে স্পষ্ট। রাতের খাবারের পর তানিম নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকেই মৃদু হেসে বলল, এটা আমাদের ছোট্ট পৃথিবী। কেমন লাগছে? নাশা চারপাশে তাকিয়ে দেখল। ফ্ল্যাটের ঘরগুলো বেশ গোছানো, সাজানো, বিছানার ওপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। জানালার পর্দায় মৃদু বাতাসের স্পর্শ। ঘরে হালকা ল্যাভেন্ডারের সুগন্ধি। নাশা মুগ্ধ হয়ে বলল, খুব সুন্দর। তানিম ধীরে ধীরে তার কাছে এসে হাত ধরে বলল, ক্লান্ত তো, কিছুক্ষণ বিশ্রাম নাও। নাশা বলল, আমি ঠিক আছি। তানিম একটু সামনে ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আজকের রাত শুধু আমাদের। চলো গল্প করি। তারা দুজন বিছানায় বসে কথা বলতে লাগলো। নিজেদের ছোট ছোট স্মৃতি, হাসির গল্প, আর ভবিষ্যৎ নিয়ে নানা কথা। তানিম নাশার দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকে ভেবেছি তুমি ঠিক আমার জন্যই তৈরি। আল্লাহ তোমাকে আমার জন্যই বানিয়েছে। নাশা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে আগে থেকেই চিনতেন? কি করে? ইটস সিক্রেট, বলা যাবে না। গল্প করতে করতে রাত গভীর হলো। তানিম মৃদু আলো নিভিয়ে বলল, এবার ঘুমো, অনেক রাত হয়ে গেছে। নাশা মাথা এলি সম্মতি জানালো। দুজনেই জানতো এই রাতটা তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই তারা এক নতুন ঘরের অপেক্ষায় থাকল। তন্ময়ের ঘর ওর সব কাজিনরা মিলে সাজালো। মায়াকে আনহা আর তাহা বসিয়ে রেখে গেছে। তন্ময় ঘরে প্রবেশ করল। ঘরটি ফুল দিয়ে সজ্জিত। হালকা গোলাপি রঙের আলো যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। মায়া লজ্জায় নিচের দিকে তাকিয়ে বসে আছে। তন্ময় ধীরে ধীরে তার কাছে এসে বসল। বলল, তোমার চোখে আজ সেই লজ্জা দেখছি, যা হয়তো কখনো দেখিনি। মায়া লজ্জায় মৃদু হাসল। তন্ময় তার হাতে হাত রেখে বলল, আজ থেকে আমরা একে অপরের জীবনসঙ্গী। তুমি জানো তো, আমি তোমাকে খুব ভালোবাসি। মায়া তার দিকে তাকিয়ে সম্মতিসূচক হাসি দিল। অন্যদিকে আরিয়ান আর আরুষি তাদের নতুন সাজানো ঘরে প্রবেশ করল। ঘরে সাদা ফুলের সৌরভ, হালকা সুগন্ধি, মোমবাতির আলো যেন পুরো পরিবেশটাকে স্বর্গীয় করে তুলেছে।
আরুষি একটু অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান তার দিকে এগিয়ে এসে বলল, এই লাজুক চেহারা আমার আরেকবার দেখা উচিত ছিল বিয়ের আগে। আরুষি লজ্জা পেল খানিকটা। মৃদু হেসে বলল, সবকিছু এত দ্রুত হলো যে বুঝতেই পারলাম না। আরিয়ান তার হাতটি ধরে পাশে বসিয়ে বলল, জীবনে কোনো কিছুই নিখুঁত হয় না, তবে আমরা একসাথে থাকলে সবকিছু নিখুঁত মনে হবে। আরুষি তার চোখে চোখ রাখল। সেই মুহূর্তে তার মনে হলো, এই মানুষটিই তার জন্য সঠিক। সে সত্যি ভালোবাসে তাকে এবং সারা জীবন তাকে ঠিক আগলে রাখতে পারবে। বাসর রাতের এই মুহূর্তগুলো যেন প্রত্যেক নবদম্পতির জীবনে এক নতুন প্রতিশ্রুতি এবং ভালোবাসার বন্ধন দিয়ে ভরে উঠল। দূরের গ্রামের পুকুরপাড়ে জোনাকের আলো আর আকাশে ভরা পূর্ণিমা যেন এই নতুন শুরুর সাক্ষী হয়ে রইল। সমাপ্ত।